দেখো আজ আমরা একটা নতুন অধ্যায় যেটা রয়েছে রাসায়নিক গণনা দশম শ্রেণীর অংশ সেটা পড়ব। দেখো রাসায়নিক গণনা পড়তে গেলে তোমরা যেগুলো বিগত বছরগুলোতে পড়ে এসেছো, রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, ঠিক আছে, রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়, বিক্রিয়ক পদার্থ কি, বিক্রিয়াজাত পদার্থ কি, এগুলো একটু আমরা বলে নিই, দিয়ে আমরা রাসায়নিক যে গণনা সেখানে শুধুমাত্র এই অঙ্ক করে সেই অঙ্কগুলো আমরা দু একটা করবো বা কিভাবে করতে হয় দেখিয়ে দেবো। দেখো রাসায়নিক বিক্রিয়া তোমরা যেটা পড়েছো, যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক পদার্থ উৎপন্ন হয়, অথবা কি হয় একাধিক পদার্থ যুক্ত হয়ে এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। কি বললাম, একটি পদার্থ বিয়োজিত হয়, ধরো আমি বললাম 2KClO3, একটি পদার্থ যেটাকে হচ্ছে বিয়োজিত হচ্ছে, ভেঙে গিয়ে উৎপন্ন হচ্ছে, এবং একাধিক পদার্থ যার ধর্মের সঙ্গে এই পদার্থের ধর্মের কোনো মিল নেই, তাহলে এইটাকে আমরা বলতে পারবো একটি রাসায়নিক বিক্রিয়া। আবার বললাম একাধিক পদার্থ যুক্ত হয়ে যদি কি হয় পৃথক ধর্মবিশিষ্ট অন্যান্য পদার্থ উৎপন্ন হয়, ধরো সাপোজ একাধিক পদার্থ যুক্ত হচ্ছে দিয়ে এক পদার্থ উৎপন্ন হতে পারে বা একাধিক পদার্থ উৎপন্ন হতে পারে। একাধিক পদার্থ যেমন সি যুক্ত O2 যুক্ত, দেখো কেবলমাত্র একটি পদার্থ উৎপন্ন হচ্ছে CO2। আবার ধরো MnO2 তার সঙ্গে ধরো যুক্ত হচ্ছে HCl, দিয়ে উৎপন্ন হলো MnCl2 প্লাস Cl2 প্লাস এই প্রত্যেকটাই যে আমরা লিখলাম প্রত্যেকটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। সংজ্ঞাতে আমরা বললাম যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন হয়, অথবা দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট একটি বা একাধিক পদার্থ উৎপন্ন করে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া তোমরা পড়েছো বিগত বছরগুলিতে, তার সঙ্গে আমরা আরেকটু বলে দেবো, দিয়ে শুরু করবো আমরা রাসায়নিক গণনায় অঙ্কন চলে যাবো, অঙ্কে চলে যাবো। দেখো রাসায়নিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই রাসায়নিক বিক্রিয়ার কিছু কিছু বৈশিষ্ট্য, কিরকম বৈশিষ্ট্য রয়েছে দেখো, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপের উদ্ভব বা শোষণ ঘটবেই, রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ ঘটবেই। 2 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি সর্বদা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হবে। তাহলে আমরা বিক্রিয়ক পদার্থ একটু পরে বলবো, বিক্রিয়ক পদার্থ কোনগুলি, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি একটি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হবে। 3 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা, এতে পরমাণুগুলি অংশগ্রহণ করে। এইগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দুই একটা বৈশিষ্ট্য আমরা বললাম। এবারে আমরা বলবো বিক্রিয়ক পদার্থ কাদেরকে বলবে, বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক পদার্থ মানে যে সমস্ত পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় সেই পদার্থগুলি হলো বিক্রিয়ক পদার্থ। দেখো এই যে সমীকরণটা আমরা লিখেছি বা রাসায়নিক বিক্রিয়াটা লিখেছি 2KClO3 সমান 2KCl যুক্ত 3O2, তাহলে এই যে বিক্রিয়ায় এই পদার্থটা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডকে আমরা বলবো বিক্রিয়ক পদার্থ। এবং এর বিক্রিয়ার ফলে যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হলো তাহলে এদেরকে বলবো আমরা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তারা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। যেমন এই যে বিক্রিয়া দেখিয়েছি এটা হচ্ছে 2KClO3, এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, মানে বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হয় সেগুলো বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই ক্ষেত্রে একইভাবে এই বাঁদিকে যেগুলো রয়েছে সেগুলো সব বিক্রিয়ক পদার্থ আর এগুলো সব বিক্রিয়াজাত পদার্থ। এই বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা যদি আমরা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করি সেইটাকে বলবো রাসায়নিক সমীকরণ, তখন তার নাম হয়ে যাবে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ হলো বললাম বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা
পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে বলবো আমরা রাসায়নিক সমীকরণ। তাদেরকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। এরপর তোমাদের যেটা রয়েছে দেখো, পদার্থের ভর ও শক্তির নিত্যতা সূত্র এবং আইনস্টাইনের সমীকরণ। ভর এবং পদার্থের নিত্যতা সূত্র। ভর এবং পদার্থের নিত্যতা সূত্র তোমরা পড়েছো পূর্বে। বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে, বিক্রিয়ার আগে এবং কোনো বিক্রিয়ার পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে এবং মহাবিশ্বে মোট ভর এবং শক্তির পরিমাণ অপরিবর্তনীয় এবং ধ্রুবক। কোনো রাসায়নিক বিক্রিয়ায় পূর্বে এবং পরে ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থাকে এবং মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তনীয়। আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী m ভর সম্পন্ন, ঠিক আছে, যদি একটা পদার্থ শক্তিতে রূপান্তরিত হয়, m ভরের একটি পদার্থ যদি শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তি যদি E হয়, তাহলে আমরা বলতে পারবো E সমান mc², যেখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এটি হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। m ভর সম্পন্ন একটি বস্তু যদি তার শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তির পরিমাণ যদি আমার E হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি E সমান mc²। দেখো, এসব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বললাম ভর এবং শক্তি মোট পরিমাণটা ধ্রুবক থাকে। তাই রাসায়নিক বিক্রিয়ায় ভরের কিন্তু পরিমাপযোগ্য কোনো পরিবর্তন হয় না। তো সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা বললাম রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন হয় না। যদি কোনো বিক্রিয়ার ফলে তাপের উদ্ভব হয়, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা তাপ উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ ভর তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পায়। তাহলে কি বললাম, রাসায়নিক বিক্রিয়াতে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি দেখি আমার তাপ উৎপন্ন হয়েছে, তাপ যদি উৎপন্ন হয়, সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের কি বললাম ভর কি হবে, তাপ যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের ভর হ্রাস পায়। বিক্রিয়াজাত পদার্থের ভর কি হবে, হ্রাস পায়। আবার তাহলে যদি উল্টো ঘটনা ঘটে, রাসায়নিক বিক্রিয়ায় বললাম, প্রথমেই বললাম রাসায়নিক বিক্রিয়ায় বৈশিষ্ট্যতে বলতে গিয়ে বললাম রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপন্ন বা শোষণ করবে। যদি রাসায়নিক বিক্রিয়ায় কোনো তাপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের ভর হ্রাসপ্রাপ্ত হয়। অন্যদিকে যদি রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষণ হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের ভর কি হবে, বৃদ্ধি পাবে। কিন্তু আমরা যে সাধারণ যে বিক্রিয়াগুলো দেখে থাকি, সাধারণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে, সেই রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণের ফলে বিক্রিয়াজাত পদার্থের ভর হ্রাস বা বৃদ্ধি, যে ঘটে তা অতি সুবেদী তুলনাকে সাহায্যে আমরা পরিমাপ করতে পারি না। তাই আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়ায় যে ভরের পরিমাপ যোগ্য কোনো পরিবর্তন হয় না। তাহলে বললাম, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ করবে। যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের ভর হ্রাস পায়। তাহলে অন্যদিকে অন্যভাবে যদি বলতে যাই, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ হয়,
সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের ভর বৃদ্ধি পায়। তাহলে আমরা সাধারণত যে রাসায়নিক বিক্রিয়াগুলো দেখে থাকি বা সাধারণত রাসায়নিক বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন বা শোষণ হয়, এর ফলে যে বিক্রিয়াজাত পদার্থের ভরের হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেই ভরের হ্রাস বা বৃদ্ধি আমরা অতি সুবেদিক তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি না। সেই কারণে এই রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো উল্লেখযোগ্য বা পরিমাণযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। এটা কোশ্চেন টাইম মাঝে মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না, বিবৃতি ব্যাখ্যা করো। এখান থেকে আমাদের প্রশ্ন আসে এরকম। দেখো এরপরে আমরা রাসায়নিক বিক্রিয়ার যে গণনা, সেই গণনার সংক্রান্তে আমরা কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কতে আমরা সরাসরি চলে যাব। কি কি অঙ্ক রয়েছে, এটা কেমন ধরনের অঙ্ক করতে পারে সেগুলো আমরা আস্তে আস্তে চলে যাব। তার আগে আমরা একটু শিখে নেব কিভাবে একটা যৌগের আণবিক ভর আমরা নির্ণয় করে থাকি। তার জন্য আণবিক ভর নির্ণয়ের জন্য আমাদের কিছু মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখা প্রয়োজন, বা অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকতে পারে বা নাও পারে, জেনে রাখাটাই ভালো। আমরা দু চার থেকে আমরা যেমন লিখি, আমরা যেটা আমরা করবো, যেমন হাইড্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর ধরে নেব 1। কার্বন যে পরমাণু, এর পারমাণবিক ভর হচ্ছে 12। নাইট্রোজেন হচ্ছে 14। অক্সিজেন হচ্ছে 16। তারপর হচ্ছে ক্লোরিন হচ্ছে 35.5। ক্যালসিয়াম হচ্ছে 40। এই কতগুলো মৌলের আমরা পারমাণবিক ভর জানলাম। যেহেতু আমি এখন দেখাবো কিভাবে আণবিক ভর আমরা ক্যালকুলেশন করি, সেই জন্য আমরা কতগুলো মৌলের কি লিখলাম, পারমাণবিক ভর লিখলাম। তাই পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর দিয়ে ক্যালকুলেশন করব। ধরো ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তাহলে এর যদি আমরা আণবিক ভর নির্ণয় করি কিভাবে লিখব, প্রত্যেকটা পরমাণুর জন্য। ধরো ক্যালসিয়ামের কত পারমাণবিক ভর 40, তাই ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের কত 12 লিখলাম, প্লাস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা মৌলগুলো লিখছি। অক্সিজেন 3 × 60, তাহলে কত দাঁড়ালো 40 প্লাস 12 প্লাস 16 48, যোগ করলে হচ্ছে 100। তাহলে আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বনেট যেমন কি করে বের করলাম, আণবিক ভর করে বের করলাম। ক্যালসিয়ামের পারমাণবিক ভর লিখলাম, কার্বনের পারমাণবিক ভর লিখলাম, অক্সিজেনের পারমাণবিক ভর লিখলাম। এই তিনটাকে দেখো যোগ করলাম, যোগ করে পেলাম কত 100। তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100। এবার আমরা রাসায়নিক গণনাটা এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এবার তোমার এখানে যে অঙ্কগুলো করে ওজন সংক্রান্ত গণনা, সেই ওজন সংক্রান্ত গণনাগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, একটা অঙ্কের সাহায্যে আমরা বুঝে নেব। ধরো তোমার এখানে অঙ্ক দিলাম, একটা অঙ্ক সাহায্যে আমরা বুঝে নেব জিনিসটা কেমন ভাবে করতে হবে। 500 গ্রাম চুনাপাথরকে 500 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, কি পরিমাণ CO2 পাওয়া যায়। ব্র্যাকেটে ধরো দেওয়া হয়েছে ক্যালসিয়াম সমান 40, C সমান 12 আর O হচ্ছে 16, পারমাণবিক ভরগুলো দেওয়া আছে। তাহলে এই যে আমাদের যে গাণিতিক সমস্যা তার সমাধান করতে যেতে হবে, তার আগে আমাদের কি কি জিনিস জানতে হবে। এই যে গাণিতিক সমস্যা রয়েছে 500 গ্রাম চুনাপাথরকে যদি আমরা উত্তপ্ত করি কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাবো, তাহলে এই সংক্রান্ত যে রাসায়নিক সমীকরণ দেওয়া রয়েছে সেটাকে সমতাযুক্ত সমীকরণ থেকে আগে লিখে নিতে হবে। তাহলে দেখো 500 গ্রাম চুনাপাথরকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পরিমাণ CO2 পাবো। তাহলে 500 গ্রাম চুনাপাথর, তাহলে চুনাপাথরের সমীকরণ সঙ্গে দিয়ে CO2, তাহলে এটাকে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলাম কি উৎপন্ন হবে CaO
প্লাস CO2। তাহলে এই চুনাপাথরকে উত্তপ্ত করা সংক্রান্ত যে সমীকরণটা সেটা সমতাযুক্ত সমীকরণ আমরা লিখে নিলাম। তাহলে 500 গ্রাম চুনাপাথর CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর দ্বারা উত্তপ্ত করে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এবং আমাকে কি জানতে চেয়েছে, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে আমাকে কি বের করতে হবে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। আর কোনটা গিভেন ডাটা, চুনাপাথর। তাহলে এদের দুজনের আমরা আণবিক ভর বের করে নেব। তো ক্যালসিয়ামের আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর, ক্যালসিয়াম 40 প্লাস 12 প্লাস 3 গুণিত 16 যোগ করলে হচ্ছে দেখো 100। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 100। আর কার্বন ডাই অক্সাইডের কার্বনের 12 প্লাস 2 গুণিত 16 সমান দাঁড়া হচ্ছে 44। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড পাই 44 গ্রাম। তাহলে আমরা জানতে চাই যে 500 গ্রামকে উত্তপ্ত করলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে আমরা ওই কি নিয়মের সাহায্যে করে নেব। তো আমরা একটু প্রত্যেকটা মুছে নিই। যে 100 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে CO2 পাই কত, দেখো একক করে যেন একই হয়, এখানে দেখো গ্রাম, এখানেও দেখো গ্রাম, এক একক করে রাখতে হবে। তাহলে 100 গ্রাম থেকে পেয়েছি কত, 44 গ্রাম। তোমাকে আমি দিয়েছিলাম, তোমাদেরকে দেওয়া হয়েছিল 500 গ্রাম চুনাপাথর যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে 100 গ্রাম থেকে পেয়েছি 44 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে কত পাবো। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো আমরা বের করি। তাহলে 1 গ্রাম থেকে চুনাপাথর যদি আমরা উত্তপ্ত করি তাহলে কার্বন ডাই অক্সাইড পাবো কত, 44/100। একই হবে, তাহলে আমাদের দিয়েছিলাম 500 গ্রাম, যদি 500 গ্রামকে আমরা উত্তপ্ত করি তাহলে কত পাই দেখা যাক। তাহলে 44 গুণিত 500/100 যদি আমরা কাটাকুটি করে নিই লবিস্টারে তাহলে বের হচ্ছে আমার 220 গ্রাম। এখন আমরা উত্তর সহজেই বের করে নিতে পারলাম যে 500 গ্রাম চুনাপাথর থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পেলাম 220 গ্রাম। সেরকম আরেকটা যে অঙ্ক দিই, আরেকটা অঙ্ক নিয়ে আমরা যে দেখা যায়, অঙ্ক দিই দেখে যাক। একটা উদাহরণ দিই, সহজেই আমরা দুটো অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবো। ধরো আরেকটা দিলাম, 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়নের মধ্যে 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে 3 চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। ব্র্যাকেটে এপি সমান দেওয়া আছে 56, এপি সমান দেওয়া আছে 56। দেখো তাহলে আমাদের বলেছে আর একটা দ্বিতীয় অঙ্ক করেছি আমরা, 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে আমরা এই স্টিমের সঙ্গে যে আয়রনের যে বিক্রিয়া সেটাকে প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে লোহিত তত্ত্ব আয়রন এর সঙ্গে আমরা ব্যালেন্স সমীকরণ লিখব, আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়া, লোহিত তত্ত্ব আয়রন প্লাস স্টিম মানে জলীয় বাষ্প, তার বিক্রিয়া হচ্ছে কি উৎপন্ন হবে, ATP এর উপর ফেরোসফেরিক অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা আমাদের সমাধান যুক্ত করতে হবে, 3Fe + 4H2O তখন ATP এর উপর প্লাস 4 হাইড্রোজেন। দেখো তাহলে গিভেন ডাটাকে 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রন, তাহলে আয়রনটা আমার দেয়া রয়েছে, তাহলে আমাকে আয়রনের এখানে পারমাণবিক ভরটা বের করতে হবে, আর হাইড্রোজেন যেটা আমরা জানতে চেয়েছি সেটা বের করে নেব। আয়রন কত 3 গুণিত আয়রন কত 56,
এটা গিভেন ডাটা বলে দেওয়া হয়েছে। তাহলে আয়রনে আমরা গুণ করে দেবো 6 3 18 8 হাতে হলো 1 5 3 15 1 16 মানে 168। হাইড্রোজেন কত পাবো 4, হাইড্রোজেন কত আণবিক দূরত্ব 2 সমান 8। দেখো আমরা সহজেই দেখতে পাচ্ছি 168 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের মধ্যে যদি স্টিম চালনা করি হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 8 গ্রাম। তাহলে আমাকে জানতে চাইছে 21 গ্রাম থেকে আমি কত গ্রাম হাইড্রোজেন পাবো। তো খুব সহজেই আমরা ওই নিয়মের সাহায্যে অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো আমরা করছি উপরে অংশ অঙ্কটা মুছে দিই। তাহলে আমরা কি লিখবো 168 গ্রাম লোহিত তত্ত্ব আয়রন, লোহিত তত্ত্ব আয়রন স্টিমের সঙ্গে বিক্রিয়া করে, স্টিমের সঙ্গে বিক্রিয়া করে 8 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে, 8 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে 1 গ্রাম ওই কিলোর 1 গ্রাম কত 168 গ্রাম থেকে আমরা 8 গ্রাম হাইড্রোজেন পাই। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো আরো কম পাবো। তাহলে কি হলো ভাগ হবে 8/168 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমি জানতে চেয়েছিলাম কত 21 গ্রাম থেকে আমরা কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে আমরা 21 গ্রাম থেকে বের করি তো 1 গ্রাম থেকে যাব 21 গ্রাম নিশ্চয় অনেক বেশি পাবো। তাহলে সহজেই গুণ হয়ে যাবে। তাহলে 8 গুণিত 21/168 যেটা আমরা লঘিষ্ঠ বার করে নিই তাহলে হচ্ছে আমরা দিলাম 21 গ্রাম আয়রন থেকে কি পেলাম হাইড্রোজেন পেলাম 1 গ্রাম। তাহলে পাওয়া গেল। তাহলে আরেকটা অঙ্ক করব দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব। ধরো আরেকটা অঙ্ক মানে দিলাম কত গ্রাম CaCO3 এর সাথে কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে, CO2 উৎপন্ন করবে। কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কি CO2 উৎপন্ন করবে। তাহলে আমাদের আগে সমীকরণ লিখতে হবে, রাসায়নিক সমীকরণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেই সমীকরণটাকে আমরা প্রথমে আগে লিখে নেব। সেই সমতাযুক্ত সমীকরণ CaCO3 প্লাস 2HCl কি উৎপন্ন হবে CaCl2 প্লাস CO2, CaCl3 প্লাস CO2 প্লাস H2। CaCO2 এর সঙ্গে 2HCl এর বিক্রিয়া হচ্ছে CaCO3 CaCl2 প্লাস CO2 প্লাস H2। তাহলে আমরা জানি যে কত গ্রাম CaCO3 এর সঙ্গে আমরা CaCO3 আমরা গুরুত্ব করব তার সঙ্গে বের করতে হবে যেটা জানতে চেয়েছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড বের করতে হবে। তো ক্যালসিয়াম দেখেন যদি দেয়া থাকে এখানে নিশ্চয়ই দেয়া থাকবে Ca সমান কত 40, C সমান 12 আর O সমান ছোট দিয়ে দেয়া থাকে। ক্যালসিয়াম কত 40 কার্বন 12 প্লাস 3 গুণিত 16 সমান হচ্ছে 40 প্লাস 12 প্লাস 48 যোগ করলে হচ্ছে দেখো 100। CO2 কত C হচ্ছে কার্বন কত 12 প্লাস 2 গুণিত 16 সমান 12 যুক্ত 32 সমান 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড যদি আমাকে উৎপন্ন করতে হয় তাহলে ক্যালসিয়াম প্রয়োজন, ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 100 গ্রাম। আমাদের জানতে চাওয়া যে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন। তাহলে আমাদের এখান থেকে আমি যে রাসায়নিক সমীকরণ থেকে পেলাম কি সমীকরণ থেকে পেলাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে
আমার CO3 কে বিক্রিয়া করতে হচ্ছে এই সেলের সঙ্গে 100 গ্রাম, তাহলে আমাকে জানতে হবে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে হলে কত পরিমাণ আমার CaCO3 প্রয়োজন। তাহলে আমরা এখানে মুছে নিই, দিয়ে উপরটা লিখছি। দেখো, তাহলে আমরা বলবো 44 গ্রাম CO2 উৎপন্ন করতে CO2 100 গ্রাম CaCO3 কে লঘু HCl এর সহিত বিক্রিয়া করাতে হবে। লঘু HCl এর সহিত বিক্রিয়া করাতে হবে। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে হয় 44 গ্রামের জন্য আমার যদি 100 গ্রাম লাগে, তাহলে 1 গ্রামের জন্য নিশ্চয়ই 100 গ্রাম লাগবে, আরো কম লাগবে। তাহলে কত লাগবে? তাহলে 1 গ্রাম CO2 এর জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন কত? তাহলে 100 বাই কত? 44। ওই তিন এর অঙ্ক সিম্পল একদম। আর আমি জানতে চাইছি এরকম করে 66 গ্রাম CF2 উৎপন্ন করতে হলে কত গ্রাম CaCO3 প্রয়োজন? যদি 66 গ্রাম উৎপন্ন করতে হয় তাহলে আমাদের প্রয়োজন কত? তাহলে 100 গুণিত 66 বাই 44। কাটাকাটি করছি, 4 6 25 25 6 150 গ্রাম। তাহলে খুব সহজ অঙ্কগুলো, একটু সাধারণভাবে কতগুলো বিক্রিয়া যদি আমরা মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজেই করে নিতে পারবো। বাকি অঙ্কগুলো তোমাদের যে টেক্সট বই অঙ্কগুলো দেওয়া আছে চেষ্টা করবে, আশা করি পারবে। ঠিক আছে।